আপনারা যখন প্রস্রাবজনিত কোনো সমস্যা এবং প্রজনন সিস্টেমের সাথে রিলেটেড কোনো মেডিকেল সমস্যা বা শঙ্কা অনুভব করেন, তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই একজন ইউরোলজিস্টের সাথে পরামর্শ করা উচিত। কিছু কিছু কমন সমস্যা রয়েছে যেটি কিন্তু আমাদের ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে হয়ে থাকে। তার মধ্যে কমন সমস্যা হচ্ছে রিকারেন্ট ইউরিন ইনফেকশন, এবং ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম এবং সেই সাথে ইরেকটাল ডিসফাংশন হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আজ আমরা আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানে এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব, এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর এম.এ. আওয়াল, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি অ্যান্ড এন্ট্রোলজি, আসগর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, যেটা আমরা বলছিলাম যে আসলে ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে খুব কমন একটি প্রবলেম হচ্ছে যে ইউরিনে ইনফেকশন হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আমরা মেয়েদের বিষয়গুলো জানবো, ছেলেদের বিষয়গুলো জানবো। প্রথমে আমরা একটু জানতে চাই যে মেয়েদের কেন এত ঘন ঘন ইউরিন ইনফেকশন হয়? মেয়েদের ঘন ঘন ইনফেকশন হওয়ার কিছু অ্যানাটমিক্যাল কারণ আছে, কিছু অভ্যাসগত কারণ আছে। আচ্ছা। অ্যানাটমিক্যাল কারণ যদি বলতে হয় তাহলে জন্মগতভাবে মেয়েদের ইউরেথ্রা এবং অ্যানাল ক্যানেল দুটির দূরত্ব অনেক কম। আচ্ছা। মেইন ব্যাকটেরিয়া কিন্তু ইউরেথ্রা থেকে আসে না, মেইন ব্যাকটেরিয়া আসে মলত্যাগের মাধ্যমে। কাজেই সেখানে ফিমেলদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা ছেলেদের তুলনায় বেশি। দ্বিতীয়ত, মেয়েদের ইউরেথ্রার লেন্থ ছেলেদের তুলনায় অনেক ছোট, যে কারণে ব্যাকটেরিয়া তাড়াতাড়ি ব্লাডারে পৌঁছতে পারে এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এক্ষেত্রে কি এটি কি কোনো কারণ কিনা? কেননা অনেক ফিমেল পেশেন্ট কিন্তু কমপ্লেন করে থাকে বা জানার চেষ্টা করে যে আমি তো প্রচুর পরিমাণে পানি খাই, 1 থেকে 1.5 লিটার পর্যন্ত আমি পানি খেয়ে থাকি বা 2 লিটার পর্যন্ত পানি গ্রহণ করে থাকি, কিন্তু তারপরও কেন আমার বারবার ইউরিন ইনফেকশন হয়? আপনি যে কারণটার কথা বলেন সেই সাথে কি পার্সোনাল হাইজিনের কোনো সম্পর্ক রয়েছে? ডেফিনেটলি পার্সোনাল হাইজিন অবশ্যই অত্যন্ত জরুরি, কারণ টয়লেট করার পরে বিশেষত মহিলারা যদি পার্সোনাল হাইজিন মেনটেন না করে, ক্লিন না থাকে, তাহলে তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরও যেটা বলেছি যে মহিলারা অনেক সময় প্রস্রাব আটকে রাখে। আচ্ছা। অফিস আদালতে গেলে তারা প্রস্রাব করতে চায় না, পড়াশোনা করতে গেলে তারা প্রস্রাব আটকে রাখে। এইভাবে প্রস্রাব আটকে রাখার ফলেও ইনফেকশন রেটটা তাদের বিশেষ করে স্কুল গোয়িং যে মেয়েরা রয়েছে তাদের মধ্যে মনে সমস্যাটা সবথেকে বেশি দেখা যায়। 3 নম্বরটা বলি, সেটা হলো যে তারা পানিও অল্প খায়, কারণ প্রস্রাব করার জন্য বারে যেতে হয়, সেটা তারা লাইক করে না। পানি স্বল্পতার কারণেও ইনফেকশনটা তাদের বেশি হয়। আচ্ছা, এক্ষেত্রে আপনি তো মেয়েদের কথা বলেন, একটু ছেলেদের বিষয়টাও জানতে চাই। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ইউরিন ইনফেকশন হয়, বিশেষ করে আপনি যেটি বারবার বলছেন, আমার মনে হয় এটি সবার ক্ষেত্রে হয়। ছেলে মেয়ে ইউরিন পাস করার যে বিষয়টি, তারা আসলে যখন আসলে ন্যাচারালি প্রসেসটা আসে তখন তারা সঠিক সময়ে তারা ইউরিন পাস করে না, এবং সেখান থেকে আমরা যতটুকু জানি যে ইনফেকশনটা হওয়া শুরু হয়, সেই বিষয়ে একটু জানতে চাই। ছেলেদের ইনফেকশন হওয়ার, ছেলে এবং মেয়েদের কমন ইনফেকশন হওয়ার একটা কারণ আছে, সেটা হলো যে আফটার কয়টাস তারা পার্সোনাল হাইজিন যেটা পরিষ্কার করা, বিশেষত সাবান দিয়ে ধুয়ে ফেলা, আচ্ছা, এটা না করার ফলে অনেকেই এমনিতেই বিছানায় শুয়ে থাকে, যে কারণে ছেলের থেকে মেয়ে ইনফেকশন হতে পারে, মেয়ের থেকে ছেলে ইনফেকশন হতে পারে। আর ছেলেদের ইনফেকশনের অন্যতম প্রধান মেয়েদের মতোই একটা কারণ, সেটা হলো যে পানি কম খাওয়া। দ্বিতীয়ত কারণ হলো যে বয়সের সাথে সাথে যখন ছেলেদের প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, তখন প্রস্রাব ভিতরে আটকে থাকে। তৃতীয়ত, ছেলেদের স্ট্রিকচার ইউরেথ্রা বা ইউরেথ্রায় শুরু হয়ে যাওয়া, এই রোগটা অনেক বেশি। স্ট্রিকচার ইউরেথ্রা হলে প্রস্রাব ঠিকমতো হয় না, প্রস্রাব জমা থাকে এবং তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরও আছে যেটা ব্লাডার নেক হাই বলি আমরা। সাধারণত ব্লাডার নেক স্লোপিং থাকে, ব্লাডার থেকে প্রস্রাব যেতে কোনো সমস্যা হয় না। কিন্তু অনেকের ব্লাডার নেকটা অনেক উঁচু হয়, ব্লাডার নেকে মাংস বেশি বৃদ্ধি পায়, যে কারণে প্রস্রাব বের হতে পারে না এবং প্রস্রাব জমা থাকার কারণে তাদের ইনফেকশনটা বেশি হয়। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে ব্লাডের অনেক সময় দেখা যায় মাংসপেশিটা একটু বেড়ে যায়, যেটার জন্য আসলে ইউরিনটা ঠিক মতো পাস হতে পারে না, এই যে মাংসপেশি বেড়ে যাওয়ার কোনো বিশেষ কোনো কারণ আছে কিনা? ব্লাডার নেক
হাই যাদের, এটার কোনো কারণ তেমন খুঁজে পাওয়া যায়নি। এটার কারণ ইডিওপ্যাথিক। কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড যেটা বড় হয়, প্রস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে যেটা প্রস্রাব জমা থাকে, পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ড বিশেষত 40-50 বছর পরে আচ্ছা। আমাদের মেল হরমোন যেটা টেস্টোস্টেরন হরমোন সেটা কমে যায় এবং ফিমেল হরমোন ইস্ট্রোজেনের আধিক্য দেখা দেয়। এই ফিমেল হরমোন এবং আরও অনেক কিছু গ্রোথ ফ্যাক্টর, আরও অনেক কিছু ফ্যাক্টরের মাধ্যমে প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়। এই বড় হওয়ার কারণে প্রস্রাব ঠিক মতো হইতে পারে না, পেশাবের রাস্তা শুরু হয়ে যায়, পেশাবের ব্লাডার নেক উঁচু হয়ে যায় এবং অনেক সময় প্রস্টেটটা ভিতরে, প্রস্রাবের থলির ভিতরে ঢুকে প্রস্রাবের মুখটাকে আটকে রাখে। আচ্ছা যে কারণে প্রস্রাব ঠিক মতো হয় না, প্রস্রাব জমা থাকে, বারবার ইনফেকশন হয়। আচ্ছা, আপনি কিন্তু বেশ কয়েকবারই কিন্তু বলেছেন যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার সাথে ইউরিন ইনফেকশনের একটা সম্পর্ক রয়েছে। আমরা কমনলি সবাই জানতাম যেটা শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে অথবা 50 বছর বয়সের পরে হয়ে থাকে, কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে যদি আমরা বলি এখন কিন্তু 30, 35 বা 40-এর মধ্যে যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম হচ্ছে এবং সেখান থেকে কিন্তু তাদের ইউরিনারি ট্র্যাক্টের অনেক ধরনের ইনফেকশন হচ্ছে বা প্রবলেম হচ্ছে। সেটির কারণটি আসলে কি? বর্তমানে পৃথিবীতে অনেক কিছুই ঘটছে যেগুলি এনভায়রনমেন্টাল কারণ, কিছু আছে জেনেটিক কারণ। যদি কারো বাবার প্রস্টেট এনলার্জমেন্ট থেকে থাকে, তার আর্লি এনলার্জমেন্ট অফ প্রস্টেট হতে পারে। কিছু বললাম যে এনভায়রনমেন্টাল কারণ, কিছু খাদ্য এবং কিছু আছে আননোন কজ, যেটার কোনো ইডিওপ্যাথিক বলা হয়, যেটার কোনো কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অল্প বয়সে দেখা গেছে যে প্রস্টেট অনেক বড় হয়ে গেছে। স্যার আপনি বলছিলেন যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার পেছনে, যেটা আপনি বলছিলাম যে কম বয়সীদের মধ্যে হয়ে থাকে, তার পেছনে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরস রয়েছে। সেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো আসলে কি কি? এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে প্রধান ফ্যাক্টর হলো যারা আমিষ জাতীয় খাবার বেশি খায়, আচ্ছা, যাদের প্রোটিন খাওয়ার সম্ভাবনা বেশি আছে, মাছ, মাংস, ডিম এগুলি যারা বেশি খায় তাদের হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া কিছু ক্রোমোজোনাল অ্যাবনর্মালিটি আছে, ক্রোমোজোমের কারণেও প্রস্টেটটা অল্প বয়সে বৃদ্ধি পেতে পারে। আচ্ছা, এটার সাথে কি আসলে স্মোকিং করা বা অ্যালকোহল গ্রহণ করা এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা? আসলে স্মোকিংয়ের সঙ্গে প্রস্টেটের সম্পর্ক নাই, বা অ্যালকোহলের সঙ্গেও প্রস্টেটের কোনো সম্পর্ক নাই। এক্ষেত্রে স্যার আরও কিছু বিষয় জানবো যে আসলে প্রোস্টেট গ্ল্যান্ড যে এই কম বয়সী যারা রয়েছে তাদের বাড়ছে, যারা আসলে রেগুলার বেসিসে কাজ করছে, ল্যাপটপ ইউজ করছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তাদের কম এবং খুব আনহেলদি খাবার তারা গ্রহণ করছে, আনহেলদি লাইফস্টাইল তারা মেনটেন করছে, এটিও কি আসলে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার পেছনে কোনো কারণ কিনা? আনহেলদি লাইফস্টাইল মানে সেডেন্টারি লাইফস্টাইলে যে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয় তা না, কিন্তু ফুডের সঙ্গে ডেফিনেটলি যেটা বললাম, আচ্ছা, যারা আমিষ বেশি খায়, ফাস্ট ফুড বেশি খায়, তারপরে যারা ফ্রাইড ফুড খায়, আচ্ছা, এদের বেশি হয়। আচ্ছা, এক কথা যদি আমরা বলি যে আনহেলদি ফুড যারা গ্রহণ করছে সেটার সাথে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে। স্যার এই বিষয়গুলো আমরা আরও বিস্তারিত জানবো, একটা বিরতির সময় হয়ে গেছে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে প্রোস্টেট গ্ল্যান্ড কেন বড় হচ্ছে এবং আপনি বলছিলেন যে যারা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করছে, বিশেষ করে ফাস্টফুড আইটেম এবং অতিরিক্ত যেটাকে আমরা বলি যে ফার্স্ট ক্লাস প্রোটিন যারা গ্রহণ করছে তাদের এই সমস্যাগুলো হতে পারে। এখন একটু জানবো যে আসলে কিডনি স্টোন খুব কমন একটা সমস্যা, এই কিডনি স্টোন হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে? আমরা সবসময় বলে থাকি বা জানি শুনি যারা পানি কম গ্রহণ করে তাদের এই কিডনি স্টোন হয়, এছাড়াও কি আর কোনো কারণ আছে কিনা? কিডনি স্টোন হওয়ার অনেকগুলি কারণ আছে, যেটা আপনি প্রথমে বললেন পানি স্বল্পতা, পানি যারা কম খায়, সলিডগুলি ডাইলিউশন হয় না, সেই জন্য কিডনি স্টোন হতে পারে। এছাড়া মেটাবলিক, অনেকের মেটাবলিক ডিজিজ আছে, যে ডিজিজগুলির কারণে পটাশিয়াম, ক্যালসিয়াম, অক্সালেট এগুলি তৈরি বেশি হয়, শরীরে এইসব এলিমেন্টগুলি বেশি থাকে, যেটা কিডনি দিয়ে পাস হতে পারে না, তার জন্য স্টোন হতে পারে। অ্যানাটমিক কারণ হতে পারে, যেমন কিডনির যদি জন্মগতভাবে ত্রুটি থাকে সেক্ষেত্রেও পাথর হতে পারে।
ইনফেকশনের কারণে পাথর হতে পারে। ইনফেকশনের কারণে ইনফেকশন নিজেই একটা নিডাস তৈরি হয়, সেই নিডাসের উপর ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট এগুলি জমা হয়ে পাথর তৈরি হতে পারে। এছাড়া আমাদের যেগুলি আমরা আমাদের শরীরে যেটা মেটাবলিক কথা বলেছি, এন্ডোক্রাইনের কথা, এন্ডোক্রাইন আমাদের প্যারাথরমোন গ্ল্যান্ড, প্যারাথরমোন হরমোন নিঃসৃত করে। এই হরমোনের কারণে আমাদের ক্যালসিয়াম মেটাবলিজম হয়। হরমোন যদি বেশি থাকে, ক্যালসিয়ামটা বেশি উৎপাদিত হয়। ক্যালসিয়াম, প্যারাথরমোন হরমোন মূলত আমাদের বোন গঠনে সহায়তা করে, কিন্তু প্যারাথরমোন হরমোন বেশি থাকলে তখন ক্যালসিয়াম বেশি হয়, যে ক্যালসিয়াম, অতিরিক্ত ক্যালসিয়াম কিডনি নিঃসৃত করতে পারে না, আচ্ছা যে কারণে তাদের পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তাহলে কি এই প্রশ্নটা কি চলে আসে না যে সেক্ষেত্রে ক্যালসিয়াম জাতীয় খাবার কম গ্রহণ করতে হবে এবং অক্সালেট জাতীয় খাবার কম গ্রহণ করতে হবে? ডেফিনেটলি ক্যালসিয়াম, অক্সালেট, ফসফেট, পটাশিয়াম এই জাতীয় খাবার, পাথর তৈরির প্রতিরোধ করতে হলে এই জাতীয় খাবার কম খেতে হবে। আচ্ছা, আমরা আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, সেটি ছেলেদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি, শুনে থাকি, এবং বর্তমানে কিন্তু এই সমস্যাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এর কারণটা আমরা একটু জানবো, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, যেটা হয়তো অনেক সময় অনেকে কিছুটা সংকোচ বোধ করে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। দিনের পর দিন তারা হয়তো এই প্রবলেমগুলো ফেস করছে, কিন্তু তারা আসলে সংকোচ বোধের কারণে ডাক্তারের কাছে যেতে পারছে না, যেতে চাচ্ছে না। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। ইরেকটাইল ডিসফাংশনের আমার জীবনে যতগুলি ইরেকটাইল ডিসফাংশন ট্রিটমেন্ট করেছি, তার অধিকাংশই আমার কাছে মনে হয়েছে সাইকোলজিক্যাল। কেন? সেটা ফ্যামিলিয়াল ডিসহারমোনি, অথবা যাদের ডনপাইন, যাদের পলিগামিতা আছে, তাদের মধ্যে এই জিনিসটা আমি বেশি পরিলক্ষণ করেছি। এছাড়া অর্গানিক কারণ, হরমোনাল কারণ, এই সমস্ত কারণেও অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন হয়। ইরেকটাইল ডিসফাংশনের অন্যতম কারণ আমাদের টেস্টোস্টেরন হরমোন, যে হরমোনটা আমাদের ইরেকশনে সাহায্য করে, সেই হরমোন যদি কমে যায় যে কোনো কারণে, তাহলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এছাড়াও আমাদের পেনিসে ব্লাড সাপ্লাই যদি কমে যায়, যে কোনো অসুখের কারণে যদি পেনিসের ব্লাড সাপ্লাই কমে যায়, তাহলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আসলে এই ধরনের ইরেকটাইল ডিসফাংশনের মতো প্রবলেম যখন ফেস করেন, তখন আসলে কত দিনের মধ্যে তার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? এবং আপনি যেহেতু বলছিলেন যে কিছুটা সাইকোলজিক্যাল সমস্যার কারণে এটি হতে পারে, এছাড়া আপনি কিছু মেডিকেল টার্মের কথা আপনি বললেন, যে যখন ব্লাডের সার্কুলেশনটা কম হয় তখনও কিন্তু প্রবলেমটা হয়। তো এই ক্ষেত্রে আসলে ওভারঅল যখন একজন মানুষ এই ধরনের প্রবলেম ফেস করে, কতদিনের মধ্যে ডাক্তারের কাছে আসা উচিত? এবং সেক্ষেত্রে আপনারা আসলে প্রাথমিকভাবে আপনারা একজন নিউরোলজিস্ট হিসেবে পরামর্শ দেওয়ার পাশাপাশি কি আপনারা একজন সাইকিয়াট্রিক অথবা সাইকোলজিস্টের কাউন্সিলিং নেওয়ারও পরামর্শ দিয়ে থাকেন কিনা? সাইকিয়াট্রিকের পরামর্শ, ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট অফ ইরেকটাইল ডিসফাংশন ইজ সাইকিয়াট্রিক ড্রাগ। আবার সাইকিয়াট্রিক কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলি খেলে এই ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আচ্ছা, সেই জন্যে সাইকিয়াট্রিস্ট যদি কোনো অ্যান্টিসাইকিয়াট্রিক ড্রাগ দেন, তো তাদের কাছে গিয়ে ওই ড্রাগের সম্পর্কে বলে তাদেরকে হয় ড্রাগ বন্ধ করে দিতে হবে, অথবা অল্টারনেট ড্রাগ দিয়ে দিতে হবে। এরপরে সাইকিয়াট্রিক ছাড়া আমরা যেটা দেখি যে তাদের হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, হরমোনটা আমরা টেস্ট করি। এরপরে যে টেস্টটা করি আমরা, সেটা ডপলার স্টাডি অফ পেনিস, যে ব্লাড সাপ্লাই ঠিক মতো আছে কিনা, ওখানে কোনো লিকিং আছে কিনা, এইগুলি দেখে ব্লাড সাপ্লাই বৃদ্ধির জন্য যেগুলি ওষুধ আছে আমরা দিয়ে দিই। আর যদি সেখানে লিকিং থাকে, সেখানে তাকে সার্জারি করতে হয়।
আচ্ছা, এক্ষেত্রে আমি এক কথা আপনার কিছু জানতে চাইবো যে আসলে ট্রিটমেন্ট প্রসিডিওরটা কি এবং কতদিন ট্রিটমেন্ট করলে একজন পেশেন্ট আসলে পুরোপুরিভাবে সুস্থ থাকতে পারবে, কারণ এটি যেহেতু কিছুটা সেন্সিটিভ ইস্যু, অনেকের কাছে অনেকে সংকোচ বোধ করে, সুতরাং তারা আগেই হয়তো চিন্তা করে আমার এই রোগটা হয়তো ভালো হবে না। তো আপনার কাছে একটু জানবো যে ট্রিটমেন্ট প্রসিডিওরটা কি এবং কতদিন ট্রিটমেন্ট করলে সেটা আসলে পুরোপুরিভাবে কিওর হওয়ার একটা সম্ভাবনা আছে। ট্রিটমেন্ট প্রসিডিওর এটা কতদিনের মধ্যে হবে এরকম কোনো টাইম লিমিট নাই। আচ্ছা, যেমন আমার একটা পেশেন্ট, তার 14 বছর ইলেকট্রাল ডিসফাংশন ছিল, সিম্পল একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়ার ফলে পরদিনই আমার চেম্বারে মিষ্টি নিয়ে হাজির। তার একদিনের মধ্যে তার ইলেকট্রিক ডিসফাংশন ভালো হয়ে গেছে। আবার কারো কারো ক্ষেত্রে 3 মাস, 4 মাস, 6 মাসও লেগে যায়। যে টাইম লিমিট এখানে মুখ্য নয়, মুখ্য হলো যে তার কি কারণে ইলেকট্রাল ডিসফাংশনটা হয়েছে সেই অনুযায়ী ওষুধ প্রয়োগ। আচ্ছা, সর্বোপরি তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট, আচ্ছা এটা একটা বিশাল কাজ করে। আচ্ছা, যেহেতু আপনি বারবারই বলছেন যে আসলে এখানে সাইকিয়াট্রিক বা সাইকোলজিস্টের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনাদের ক্ষেত্রে আসলে আপনারা সর্বোচ্চ কত দিনের জন্য আসলে ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করতে বলেন বা ফলো আপের জন্য আসলে আসতে বলেন? প্রাথমিকভাবে আমরা প্রথমে 3 মাসের জন্য তাকে একটা ওষুধ দিয়ে থাকি। এরপরে আমরা অন ডিমান্ড মানে কিছু কিছু রোগী আছে যাদের যখন তাদের প্রয়োজন হয় আচ্ছা, তখন ওষুধ খাবে, আর প্রয়োজন না হলে ওষুধ খাওয়ার দরকার নেই। আপনি বলছিলেন যে আসলে প্রস্রাবজনিত সমস্যার জন্য তো আসলে অনেক ধরনের সমস্যা হতে পারে, অনেক ধরনের ইনফেকশন হতে পারে। প্রথমেই কিন্তু চলে আসে কিডনিতে ইনফেকশন। এছাড়াও আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। দুটো বিষয় আপনার কাছে একটু বিস্তারিত জানবো। প্রথমেই জানবো কিডনিতে ইনফেকশন এটি কেন হয়, এবং যখন কিডনিতে ইনফেকশনটা ধরা পড়ে তখন কি কি টেস্টের মাধ্যমে আপনারা কনফার্ম হন যে তার ক্রনিক কিডনি ডিজিজের দিকে তিনি আসলে যাচ্ছেন? কিডনিতে ইনফেকশন এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে। এক্সটার্নাল থেকে ব্লাডের মাধ্যমে কিডনিতে গিয়ে কিডনি ইনফেকশন হতে পারে, অথবা অ্যাসেন্ডিং ইনফেকশন, মূত্রথলিতে বা মূত্রনালীতে ইনফেকশন আছে, সেইটা মূত্রের সাহায্যে কিডনিতে যেতে পারে। এছাড়া ব্লাডের মাধ্যমেও মূত্রনালী মূত্রথলির থেকে কিডনিতে যেতে পারে। ইন্টেস্টাইন থেকেও সরাসরি কিডনিতে ইনফেকশন আসতে পারে। এই বিভিন্নভাবে কিডনি ইনফেকশন হতে পারে। আচ্ছা, অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে বংশে হয়তো বাবা বা মায়ের বা দাদা নানি কারো না কারোর কিডনি জনিত সমস্যা রয়েছে। সো এটিকে আসলে আমরা বলতে পারি যে কোনো বংশগত রোগ কিনা, অথবা যার যার ইন্ডিভিজুয়ালি তার লাইফস্টাইল বা তার অন্যান্য ডিজিজের কারণেই তার কিডনি জনিত সমস্যাটা হচ্ছে। এটা বংশগত বলা যাবে না। বংশগত ওই ক্ষেত্রে হতে পারে যে বাবা মা কারো যদি কিডনির কোনো অ্যানাটমিক্যাল অ্যানোমালি থাকে, সেই অ্যানাটমিক্যাল অ্যানোমালি কিন্তু তার সন্তানদের ক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রে আপনি বংশগত বলতে পারেন, কিন্তু ইনফেকশনের জন্য বংশগত না, বংশগত হলো অ্যানাটমিক্যাল কারণে। এক্ষেত্রে যাদের এই যে কিডনি রিলেটেড যে ইনফেকশনগুলো হচ্ছে, নিশ্চয়ই তাদের দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্টের দরকার হয়। সেক্ষেত্রে আপনারা আসলে রোগীদেরকে কতদিনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন, কতদিন পর পর ফলো আপের জন্য বলে থাকেন? কেননা আমরা চাচ্ছি যে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যাদের এইসব কিডনি রিলেটেড প্রবলেম বা প্রস্রাবজনিত যে সংক্রমণগুলো হচ্ছে, খুব সামান্য কোনো কারণেই সেটি হয়তো অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে, তারা যেন আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে একটা যথাযথ ইনফরমেশন পায়, এবং সেই ট্রিটমেন্টগুলো আসলে কীরকম হওয়া উচিত, কতটুকু সচেতন হওয়া উচিত, সেই সম্পর্কে একটা ভালো ধারণা পাই। একটু যদি আমাদেরকে বলতেন। কিডনি ইনফেকশনের প্রথম আগে জানতে হবে রোগীর কাছ থেকে যে তার প্রস্রাবে জ্বালাপোড়া আছে কিনা, তার প্রস্রাব ঘন ঘন হচ্ছে কিনা, তার কিডনি এরিয়াতে কোনো ব্যথা আছে কিনা, জ্বর আছে কিনা, আচ্ছা, ক্ষুধামন্দা হচ্ছে কিনা, বমি হচ্ছে কিনা। এইগুলি হলে আমরা প্রাথমিক ধারণা নেই যে কিডনি ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি আছে। অনেক সময় বাচ্চারা আসে, তাদের হাত পা ফুলে যায়, মুখ ফুলে যায়, এটা অন্যতম একটা সাইন। এইগুলি হলে আমরা প্রথমে যেটা করি, তার একটা ব্লাড টেস্ট করি, ইউরিন টেস্ট করি, ইউরিন কালচার করি, সিরাম ক্রিয়াটিনিন করি এবং আল্ট্রাসাউন্ড করি। এই পরীক্ষাগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি
যে কিডনি ইনফেকশান হচ্ছে। এবং সর্বশেষ যেটা আমরা করি সেটা হলো সিটি স্ক্যান। আচ্ছা। সিটি স্ক্যানে আরও ভিভিডলি এটা বোঝা যায়। এবং এই কিডনি ইনফেকশন থেকে যখন যেটি আমার প্রশ্ন ছিল যে আসলে তখন যেটি ক্রনিক কিডনি ডিজিজের দিকে চলে যায়, অর্থাৎ দীর্ঘমেয়াদী কিডনি সমস্যার দিকে চলে যায়, তখন আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে? অ্যাকুট কিডনি ডিজিজ যদি আমরা ঠিকমতো ট্রিটমেন্ট না করতে পারি এবং এটা রিকারেন্ট হয়, ধীরে ধীরে এটা ক্রনিক কিডনি ডিজিজে চলে যেতে পারে। এবং ক্রনিক কিডনি ডিজিজ হলে সেটা আসলে নিরাময় করা খুবই ডিফিকাল্ট। কিছু কিছু ক্ষেত্রে নিরাময় হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তাকে সারা জীবন ওষুধ খেতে হয়, খাবার রেস্ট্রিকশন করতে হয়, পানি রেস্ট্রিকশন করতে হয়। আচ্ছা, বাকি জীবনটা এইভাবে তাকে চলবে। অর্থাৎ যথাযথ যদি কিছু নিয়ম কানুন মেনে চলা যায় তাহলে সুস্থ থাকা সম্ভব। আমরা আরো বিস্তারিত জানবো, একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির আগে আলোচনা করছিলাম যে যাদের কিডনিতে ইনফেকশন হচ্ছে, সেই ইনফেকশন থেকে অনেক সময় দেখা যায় যে তাদের ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে। আপনি বলছিলেন যে তাদের যদি যথাযথভাবে তারা ট্রিটমেন্টটা করে এবং ফলো আপ আসে তাহলে সেক্ষেত্রে হয়তো খুব একটা অসুবিধা হয় না। তার পাশাপাশি এখন একটু জানবো যে আরও কিছু ইনফেকশন হয়, সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। সেটাও আমরা অনেক সময় শুনেছি বা জানি যে ইউরিন ইনফেকশন থেকেও কিন্তু অনেক সময় হয়ে থাকে, সেটি সম্পর্কে একটু জানতে চাই। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নামের থেকে বোঝা যায় এটা সেক্সুয়াল অ্যাক্ট করার ফলে তার ডিজিজটা হয়। আচ্ছা, সেক্সুয়াল আগে সারা দুনিয়ায় গনোরিয়া রোগটা বেশি ছিল। গনোরিয়া ছিল, সিপিলিস ছিল, ক্ল্যামাইডিয়াল ইনফেকশন, মাইক্রোপ্লাজমিক ইনফেকশন, এরকম অনেক সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে যেগুলি সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে হয়ে থাকে। এটা কিভাবে হয়? ফিমেল ভ্যাজাইনার মধ্যে এই ব্যাকটেরিয়াগুলি এটা সুপ্ত অবস্থায় থাকে, যেটা ফিমেলরা তাদের মধ্যে কোনো সিমটম খুব একটা দেখা যায় না যতক্ষণ না তার ইউরেথ্রার মধ্যে না যায়। কিন্তু সেক্সুয়াল অ্যাক্টের ফলে এটা পুরুষের ইউরেথ্রার মধ্যে চলে যায়। পুরুষের ইউরেথ্রার মধ্যে চলে গিয়ে ওখানে ইনফেকশন করে ইউরেথ্রা ইনফ্লামেশন করে, সেখানে পুঁজ আসতে পারে, রক্ত আসতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু তাদের প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, প্রস্রাব ঘন ঘন থাকে। এই সমস্ত কিছু আমাদের কাছে আসলে আমরা প্রথমে হিস্ট্রি নিই। হিস্ট্রি নিয়ে যথাযথভাবে তাদের প্রস্রাব পরীক্ষা করি, আরও কিছু ব্লাড টেস্ট করি, যেগুলিতে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের অর্গানিজম আছে কিনা বোঝা যায়। আচ্ছা, আলট্রাসাউন্ড করি এবং কালচার করে সেই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকি। যদি অ্যান্টিবায়োটিক ওষুধ না দেওয়া হয় তাহলে এই ইনফ্লামেশনের কারণে ইউরেথ্রা ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়, ফাইব্রোসিস হয়ে এটা স্ট্রিকচার ইউরেথ্রা হতে পারে, পেশাবের রাস্তা চিকন হয়ে যেতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রেই আনট্রিটেডগুলি স্ট্রিকচার ইউরেথ্রা হয়ে যায়। অনেক সময় যাদের এই যে আপনি বলছিলেন যে গনোরিয়ার রোগটি যাদের হচ্ছে তাদের ধারণা থাকে যে এই রোগটি হয়তো ট্রিটমেন্ট করলেও তারা কখনোই আসলে সুস্থ হতে পারবেন না, এটি আসলে কতটুকু সত্য? এটা ডেফিনেটলি না। যদি যথাসময়ে তারা চিকিৎসা নেয় তাহলে এটা নিরাময় সম্ভব। তবে ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্টের ফলে ইদানিং দেখা যাচ্ছে যে অনেক ওষুধই গনোরিয়ার ওপর কাজ করছে না। সেক্ষেত্রে ডাক্তার যদি কোনো ওষুধ দিয়ে থাকে তার যে ডিউরেশন, সেই ডিউরেশন মোতাবেক ওষুধ খেতে হবে। স্যার, আপনি যেহেতু বলছিলেন যে আসলে যদি যথাযথ ট্রিটমেন্টটা করা যায় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলো আপে আসা যায় তাহলে এই গনোরিয়ার মতো ডিজিজটাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। তবে আপনার কাছে একটু জানবো যে এই ধরনের ডিজিজ যেন না হয়, অর্থাৎ ঝুঁকিতে আসলে কারা রয়েছে এবং যেন না হয়, সেক্ষেত্রে আসলে কি কি বিষয় মেনে চলা উচিত? এগুলি মেনে চলার জন্যে প্রাথমিকভাবে যেটা আমি ইতিপূর্বে বলেছি যে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে সাবান দিয়ে তাড়াতাড়ি অঙ্গগুলি ধুয়ে ফেলে দিতে হবে। দ্বিতীয় প্রোটেকশন, কন্ডম ইউজ করে যদি ইন্টারকোর্স করা যায় তাহলে এটা হওয়ার সম্ভাবনা থাকে না।
এবং আপনি বলছিলেন যে আসলে ইউরিন পাসের বিষয়টি সেটা যত দ্রুত সম্ভব সেটি করে, এবং পার্সোনাল হাইজিনের বিষয়টি আপনি বারবার বলছিলেন। এক্ষেত্রে আপনার কাছে আরেকটি বিষয় জানবো, যেটি আসলে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল, যে প্রস্রাবজনিত সমস্যা। এটিও কিন্তু কমন সমস্যা, যেমন প্রস্রাবের সাথে ব্লাড যায়। তো কাদের ক্ষেত্রে আসলে এই সমস্যাটা সব থেকে বেশি হয়ে থাকে? এবং যেহেতু ইউরিন ইনফেকশন হচ্ছে, ইউরিন ইনফেকশন মানে আমরা জানি যে একটু পরপর হয়তো তার ইউরিনটা হচ্ছে, কিন্তু সেটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছুদিন পরে সেই ইউরিনের সঙ্গে ব্লাড বের হচ্ছে। সো এটি কাদের ক্ষেত্রে বেশি হয় এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট আসলে কি? এটা ইয়ংদের ক্ষেত্রে তখনই বেশি হয় যখন তাদের আনডিউ সেক্সুয়াল অ্যাক্ট করবে, যেগুলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের কারণে হতে পারে। আচ্ছা। আর ম্যাক্সিমাম এলডারলির ক্ষেত্রে হয় প্রস্রাব যেতে বাধা পাওয়া, সেই বাধা পাওয়া ইউরেথাল স্ট্রিকচার হলে হতে পারে, প্রস্টেট এনলার্জমেন্ট হলে হতে পারে, ব্লাডার নেক হাইপারট্রফি হলে হতে পারে, রিকারেন্ট ইনফেকশন হলে হতে পারে। এইগুলির কারণে এলডারলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা। যে কারণে পাথরের কারণে অনেক সময় ব্লাড আসে, আচ্ছা। প্রস্টেটের কারণেও ব্লাড আসে। বিইপি বা ক্যান্সার প্রস্টেট যেটাই হোক না কেন, সেক্ষেত্রে এলডারলি বয়সে ব্লাড আসার সম্ভাবনা বেশি। আচ্ছা স্যার, আপনি যেহেতু বলছিলেন যে সে কিছু কিছু কারণ রয়েছে যেটির জন্য আসলে এই প্রস্রাবের সঙ্গে আসলে রক্ত যেতে পারে, এই বিষয়টি নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, যেটাকে আমরা বলি হেমাচুরিয়া। সো এই হেমাচুরিয়া যাদের হচ্ছে, এই ক্ষেত্রে কি কোনো বয়স সীমা রয়েছে কিনা, যেটা আসলে কম বয়সীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, অথবা যাদের বয়স একটু বেশি 40-এর পরে তাদের ক্ষেত্রে আসলে এটি বেশি হয়ে থাকে? বেশি বয়সেই হেমাচুরিয়া বেশি হয়, কম বয়সেও হতে পারে। কম বয়সেও হতে পারে, যেটা আমি আগেই বললাম যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বিশেষ করে গনোরিয়া যাদের হয় তাদের হতে পারে। ফিমেলদের ক্ষেত্রে যারা পানি কম খায় তাদের রিকারেন্ট ইনফেকশনের কারণে হতে পারে। আর বয়স্কদের ক্ষেত্রে যেটা আমি আগে বলেছি, ইনফেকশন, বিইপি মানে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, আচ্ছা, ক্যান্সার প্রস্টেট, এই সমস্ত কারণে তাদের বেশি হতে পারে। আমরা যেহেতু ইউরিন ইনফেকশনটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিয়ে থাকি না, দেখা যায় যে ইউরিন ইনফেকশন হচ্ছে, আমরা হয়তো নিজেরাই কোনো ওষুধ ডিসপেন্সারি থেকে কিনে আমরা খেয়ে ফেলছি, বা নিজেরা পানি খাচ্ছি। অনেক সময় দেখা যায়, আমরা জানি যে ক্র্যানবেরি জুস এক্ষেত্রে খুব ভালো কাজ করে, তো সেক্ষেত্রে আমরা নিজেরাই ট্রিটমেন্ট করছি, কিন্তু কোনো ডাক্তারের পরামর্শ নিচ্ছে না। কিন্তু তার ফ্রিকুয়েন্টলি, বা যেটাকে আমরা বলি রিকারেন্ট ইউরিন ইনফেকশন, তো রিকারেন্ট ইউরিন ইনফেকশন যখন কারোর হয়ে থাকে, ভবিষ্যতে যদি প্রপার ট্রিটমেন্ট তার না হয়, কী ধরনের জটিলতা তিনি ফেস করতে পারেন? রিকারেন্ট ইনফেকশন হলে আমি প্রথমে বলছি যে প্রথমে যেটা ইউরেথ্রায় পুরুষদের ক্ষেত্রে ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে, ইনফেকশনের কারণে ব্লাডারে পাথর হতে পারে, কিডনিতে পাথর হতে পারে, অ্যাসেন্ডিং ইনফেকশন হয় কিডনি ইনফেকশন হতে পারে। ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গিয়ে যেটাকে আমরা বলি ইউরোসেপসিস, ইউরোসেপসিস হতে পারে, পেশেন্ট শকে যেতে পারে, মারাও যেতে পারে। সেটি আসলে কতদিনের মধ্যে এই ধরনের সেপসিসের সমস্যাটা হতে পারে? আসলে এটা দিনের সঙ্গে সম্পর্কিত নয়, ইনফেকশনের সিভিয়ারিটির উপরে। যখন ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়, সেই ইনফেকশন শরীরের মধ্যে যখন ছড়িয়ে যায়, আচ্ছা, তখন এটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকেই এফেক্ট করে। এটা যেমন লিভারকে এফেক্ট করে, এটা লাংকে এফেক্ট করে, ব্রেনকে এফেক্ট করে। এর ফলে আমাদের নর্মাল যে ভাইটাল অর্গানগুলির যে ফাংশন, সেগুলি ঠিকমতো কাজ করতে পারে না। ব্লাড ভেসেলের উপর কাজ করে, ব্লাড ভেসেল ডাইলেটেড হয়ে যায়, ব্লাড পুলিং হয়ে যায়, যে কারণে হার্টে ব্লাড যেতে পারে না। না যাওয়ার ফলে হার্ট বেশি বেশি পাম্প করে, আলটিমেটলি এক সময়
হার্ট ফেল করে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রোগীকে ভেন্টিলেশনে পর্যন্ত যাওয়া লাগতে পারে সেপসিসের কারণে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেপসিসে যখন একজন ব্যক্তি আক্রান্ত হয় তখন তাকে হাই প্রোটিন ডায়েট দিতে হয়। তো একজন চিকিৎসক হিসেবে আপনার কাছে আসলে কি পরামর্শ, কি ধরনের ডায়েট আপনারা প্রেসক্রাইব করে থাকেন? ডায়েট, আমরা যখন পেশেন্ট শকে চলে যায় তখন আমরা ব্লাডের অনেক প্যারামিটার দেখি। ব্লাডের ইনফেকশন কী পরিমাণ, ব্লাডের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স কী পরিমাণ আছে, ব্লাডের প্রোটিন কেমন আছে, এই সমস্ত অনুযায়ী সেই ক্যাটাগরিতে ডেফিনেটলি যখন ব্লাড পুল হয়ে যায় তখন তাকে অনেক পরিমাণ ফ্লুইড দিতে হয়। আচ্ছা, এবং সেই ফ্লুইডটা তার মধ্যে কোন ইলেকট্রোলাইটটা কম আছে সেই ইলেকট্রোলাইট অনুযায়ী আমাদেরকে ইলেকট্রোলাইট ম্যানেজমেন্ট দিতে হয়। আচ্ছা, যদি প্রোটিন কম থাকে আমাদেরকে প্রোটিন সাপ্লিমেন্ট দিতে হয়। জি। এইভাবে তাকে মেনটেন করে চিকিৎসা না অর্থাৎ দিলে আপনি যেটি বলছেন যে সেপসিসের রোগীদের ক্ষেত্রে আসলে ঔষধ গ্রহণের পাশাপাশি ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি হাই প্রোটিন ডায়েট। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম যে প্রস্রাবজনিত এবং মূত্রনালীর সংক্রমণজনিত যত ধরনের জটিলতা রয়েছে সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কি হতে পারে এবং কি করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।